মামলাগুলো হচ্ছে সেটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানান ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমি প্রথমে একটু আপনাকে জানতে চাইছি যে, যে সাংবাদিকদের বিরুদ্ধে, শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়দের বিরুদ্ধে হত্যা মামলাগুলো করা হয়েছিল সেটি নিয়েও নানানভাবে প্রশ্নবিদ্ধ এবং এটা এস্টাবলিশড যে তাদেরকে ইনটেনশনালি মামলায় জড়ানো হয়েছে। এখন শোনা যাচ্ছে নতুন করে আহ যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলাগুলো হয়েছিল, সিনিয়র জার্নালিস্ট যারা ছিলেন, সেই মামলাগুলো আবার জাগিয়ে তোলা হবে, অ্যাক্টিভ করা হবে। অর্থাৎ এর মধ্য দিয়ে সাংবাদিকরা নতুন করে আতঙ্কে ভুগছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে নতুন করে সম্ভবত ২৯ জন শিল্পী সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছে আইসিটিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে। এই অবস্থায় আপনার মন্তব্য কি হবে? না, এটা আসলে দেখেন, আমি তো নিজে মনে করি যেটা, যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা হয়েছিল অগাস্টের পরে, মানে 2024-এর 8 অগাস্ট, এটা শুরুর দিকে কি ছিল সেই আলোচনা নাই করি, বরং কিন্তু ধীরে ধীরে সেটা একটা জঙ্গলি শাসনে পরিণত হয়েছিল। এটা আমার কাছে মনে হচ্ছে। যা ইচ্ছা তাই করেছে, যাকে ইচ্ছা তাকে আইনগত জটিলতার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কোনো লজিক নাই, কোন রকম মানে নিয়ম কানুন নাই, কোনো আইনের তোয়াক্কা করা নাই। আমার ইচ্ছা হয়েছে ওই লোকটা খারাপ, অথবা ওই হুম, হুম। লোকটাকে আমি অপছন্দ করি, অথবা ওই লোকটার সঙ্গে অতীতে কখনো একটা ঝগড়া হয়েছিল, এই রোষে তাদের সবাইকে নিয়ে সে মামলা শুনে। আপনার মামলাটাই ধরেন না কেন, আপনারা একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেই অনুষ্ঠানে একজন লোক যে মব করলো, যে একজন মোল্লা, কাঠমোল্লা বলেন অথবা জঙ্গি বলেন, তারা যে মব করেছে আপনাদের সঙ্গে, এবং সেই মবকারীদের কথায় তারা আপনাদেরকে অ্যারেস্ট করলো। আপনারা গিয়েছিলেন, আপনি ছিলেন সেখানে শ্রোতা, আপনাকে অ্যারেস্ট করা হলো, আপনাদের আরো কয়েকজনকে অ্যারেস্ট করা হলো। তো মক্কারে কিন্তু কিছু হলো না, সে কিন্তু খুব আনন্দের সঙ্গে সে এখনো সে ঘুরে বেড়াচ্ছে, তার কিছু হলো না। তো এখন এইগুলি কোনো লজিক আছে? পৃথিবীর কোন সভ্য দেশ এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেবে? নেবে না। আমাদের এখানে হয়েছে। এখন আপনার মামলা কিন্তু শেষ হয় না, আপনি জামিনে আছেন, মামলা তো শেষ রাইট। হয় না। আপনারটা নিয়ে তো আবার অন্যটার মধ্যে ঢুকাই দিতে পারে। তো জামিনে থাকা মানে আপনি দয়ায় আছেন আসলে, বেঁচে গেলে। হুম, হুম, হুম। অনেক লোককে দয়াও করা হচ্ছে না। তো এখন আমার কথা হলো কি, ওই সময় একটা জঙ্গলি পদ্ধতি ছিল, একটা জঙ্গল রাজ তারা কায়েম করেছিল। কিন্তু এখন যেটা গণতান্ত্রিক সরকার আসছে, তারা কেন তাদের ধারাবাহিকতাকে অনুসরণ করছে, এই জায়গাটাতে আমি বুঝতে পারি না। আমরা আমি আমি তো ব্যক্তিগতভাবে প্রত্যাশা করেছিলাম যে এই সরকার এসে লজিক্যালি চলবে। এই সরকারের প্রধান নিজে বারবার বলেছেন যে উনি দেশে একটা সুশাসন কায়েম করতে চান, উনি দেশে একটা আইনের শাসন কায়েম করতে চান। কিন্তু ওনারা কেবল আগের গুলিকে অনুসরণই করছেন না, মানে আগের যে ধারাবাহিকতা, আগে যে আমি তো ভেবেছিলাম কি, ওই যে বিভিন্ন রকম 200-300 লোককে আসামি করে একটা হত্যা মামলা করা হয়েছে, সেখানে অপ্রয়োজনীয় লোকগুলিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে, এটা আমি আশা করেছিলাম। কিন্তু সেটা তো দেওয়া হয়নি। ওই মামলায় যারা জেলে ছিল তাদেরকে আবার আইসিটিতে নেওয়া হয়েছে, মানে আরো জটিল মামলা তাদেরকে ঢুকানো হয়েছে, যেখান থেকে নাকি তারা বেরোতেই না পারে। আবার পাশাপাশি নতুন নতুন মামলা হচ্ছে, নতুন নতুন আসামি অন্তর্ভুক্তি হচ্ছে। কারা আবেদন করছে দেখেন আপনি, মামলার বাদী কারা দেখেন আপনি, এক একজন উদ্ভট উদ্ভট সব, মানে কতগুলি মানে উদ্ভট লোক, এটা বায়বীয় লোক এসে নিয়ে হঠাৎ করে একটা মামলার বাদী হয়ে যাচ্ছে, এবং তারা বাদী হয়ে তাদেরকে কেউ চিনে না। সোসাইটিতে তাদের কোনো মানে তাদের কোন রকম গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না। সেই লোকগুলো এসে যাদেরকে তার অপছন্দ, যাদেরকে বিব্রত করতে হবে, এদের সবাইকে আসামি করে দিয়ে দিল, এবং তখন সবাই আতঙ্কে থাকে। এই যে বিষয়টা না, এটা আমি মনে করি যে এটা সরকারের জন্য, সরকারের ইমেজের জন্য এটা অনেক বড় একটা ক্ষতির কারণ হচ্ছে। কিন্তু যদি এই জিনিসটা সরকার না বুঝে এখন, তো সরকার ওই নিজে থেকে বলে না আমরা আত্মঘাতী সিদ্ধান্ত নেব, নিতে পারে, কিন্তু তার পরিণতি সম্পর্কেও কিন্তু সরকারকে সতর্ক থাকতে হবে ভাই। এগুলো আমরা আগে বহু দেখেছি, আমরা হাসিনার আমলে দেখেছি এই সমস্ত ঘটনা, যে যা ইচ্ছা তা করার একটা মানসিকতা, কিন্তু তার পরিণতি কি হয়েছে সেগুলো একটু মাথায় রাখলে ভালো হয়। আহ, এই যে
যাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে এটা তো ওপেন সিক্রেট। আমি প্রথমে যেটা বলছিলাম যে এগুলো একেবারে ইন্টেনশনালি করা হয়েছে, কিন্তু সাংবাদিকদের পক্ষ থেকে, সিনিয়র সম্পাদকদের পক্ষ থেকে আহ একটা তালিকা দেওয়া হলো প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী নিজে চাইলেন, আচ্ছা ঠিক আছে, যে মামলাগুলো নিয়ে আপনাদের আপত্তি রয়েছে সাংবাদিকদের ক্ষেত্রে, আপনারা একটা তালিকা দিন, আমরা যাচাই বাছাই করে দেখবো। তো একটা তালিকা দেওয়া হলো, সম্ভবত 243 বা 343 এই টাইপের একটা সংখ্যা, যাদের বিরুদ্ধে একেবারে ফেক মামলা করা হয়েছে। মামলা মানে তালিকা দেওয়া হলো, তারপরে উল্টো এই কাজগুলো ঘটছে কেন? এবং উপরন্তু আবার নতুন নতুন করে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হচ্ছে। আপনার কি মনে হয় যে পিছনে কেউ অন্যভাবে কাজ করছে? সেটা আসলে আমি বলতে পারবো না। আমার মনে হয় পেছনে যদি অন্য 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 কোনো কেউ কাজ করে থাকে, আমার মনে হয় এটা ওভাবে বলা যাবে না। তবে আমার কাছে আমি যেটা ধারণা করি যে সরকারের নিজের মধ্যেই কিছু আছে, অন্য পেছন থেকে বলতে হবে না। কারণ সরকার যদি নিজেই হতে চায়, নিজেই সরকারের যে চেহারাটা ধীরে ধীরে পরিষ্কার হবে আমাদের কাছে, আমার যেটা ধারণা যে সরকারের এটা করা উচিত না, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হলো, কিন্তু দেখেন সাংবাদিকদের মাঝখান থেকে তালিকা দিতে হবে কেন? আপনি তালিকা সাংবাদিকদের দেওয়া, সম্পাদকদের দেওয়া তালিকা দেখে আপনি ছাড়বেন? আপনি তো আপনার মতো করে বিচার করবেন, আইন বিচার করবে। এবং আইন যদি আইনের মতো করে চলতো, বাংলাদেশে যে আইনটা আছে, যে আইনটা চলে, সেই আইন যদি আইনের মতো করেই চলতো, তাহলে তো এই সাংবাদিকরা অনেক আগেই মুক্তি পেয়ে যেত। রাইট। আগের সরকার আইনকে আইনের মতো চলতে দেয়নি, আইনকে তারা তাদের ইচ্ছা অনুযায়ী চলতে বাধ্য করেছে, যে কারণে এটাকে মুক্তি পায় নাই। আপনি ধরেন আমার এখানে একটা অঘটন ঘটলো, একজন লোক মনে করেন মারা গেল, একজন লোক বাস করে মনে করেন সে শরীয়তপুরে, আমি তাকে আসামি করে দিলাম। কি বললাম যে যখন এই লোকটা এখানে মারা যায়, যখন এই লোকটা এখানে মানে এভাবে গুলি খেলো, তখন ওই লোকটা তো কোনো সমবেদনা প্রকাশ করে নাই, কোনো উহ আহ এই ধরনের শব্দ উচ্চারণ করে নাই, তার মানে সে হলো হত্যাকারী দোষর, বলে তাকে আমি আসামি বানাই দিলাম ভাই। তো এই জিনিসটা কি আইন প্রয়োগকারী সংস্থা বুঝবে না? কমন সেন্স কি তাদের নাই? যে ওইখান থেকে উহ আহ না বললেই সে দোষর হয়ে গেল? তো আর সে উহ আহ করছে কি করে নাই, সেটাই না আপনি বুঝলেন কিভাবে? সেটি আপনি বুঝলেন কিভাবে? একজন লোক মারা গেছে, ওই দিন কি বাংলাদেশের সমস্ত লোক, হাতি যখন মারা গেল, ওই দিন কি হুম। বাংলাদেশের সমস্ত রেস্টুরেন্ট বন্ধ ছিল? যে হাতি মারা গেছে, যাতে আমরা সব রেস্টুরেন্ট বন্ধ রাখবো, যাতে আজকে কেউ নিহারি খাইতে না পারে? এটা কি ছিল ওই দিন বলেন? সমস্ত রেস্টুরেন্ট চলছে, সমস্ত রেস্টুরেন্টের সমস্ত খাবারও বিক্রি হয়ে গেছে, কোন একজন লোক এক জায়গায় বসে নিহারি খাইছে, অতএব সে হলো আসামি, হুম। তাকে ধরে নিয়ে যাও। তো এই যে বিষয়গুলো, এইগুলি কি কোনো লজিকের মধ্যে পড়ে, কোনো আইনের মধ্যে পড়ে? আপনি আমাকে বলেন, এটা কোনো আইনের মধ্যে পড়ে? পড়ে না। নিঃসন্দেহে পড়ে না, কিন্তু এটা তো করতেছে। হ্যাঁ। এবং আমার কথা হলো যে তখন জঙ্গল রাজ ছিল ভাই, জঙ্গলি আইন ছিল, জঙ্গলি আচরণ ছিল, সেটাকে নয় আমরা সহ্য করেছি, জঙ্গলি হিসাবেই সহ্য করেছি। এখন যদি ওটা এখনো যদি আপনি চালান, তাহলে আপনার সরকারকে আমরা কিভাবে অভিহিত করব? আমরা তো আপনার কাছে লজিক্যাল অ্যাটিটিউড আশা করি। এখন কি তার চেয়ে আরো বাড়ছে কিনা? তার কারণ ওই সময় সাংবাদিকদের মধ্যে একটি গোষ্ঠী অবশ্যই দালালি করেছে। আমি শব্দটা বলতে, উচ্চারণ করতে খারাপ লাগে, তারপরে স্রেফ বাংলা শব্দ, দালালি করেছে, চাটুকারিতা করেছে, হাত কচলেছে প্রধানমন্ত্রীর সামনে, আছে। কিন্তু এই মানুষগুলো কি হত্যা করতে পারে? যেমন এক একজন 3 দশক, 3.5 দশক ধরে সাংবাদিকতা করছেন। আপনি জয় মামুন, মুন্নি সাহা, কিংবা আমি ইকবাল সোবহান চৌধুরীর কথা শুনলাম, যিনি, যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, তার কথাও ধরলাম। হত্যা করতে পারে। প্রভাস আমিন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এই মানুষগুলো হত্যা করতে পারে। এবং এই যাদের কথা বললাম, এরা আবার মাঝখানে মবের শিকার হলো, মাঝখানে মগবাজার আবার মবের শিকার হলো, ভাগ্যক্রমে যে কোনো ভাবে বেরিয়ে আসতে পেরেছে। আমার যে প্রশ্নটা ছিল যে আওয়ামী লীগের সময় অনেক কিছু হয়েছে, আমাদের চোখে আপত্তিজনক অনেক কিছু হয়েছে, কিন্তু সেটি আবার বাড়ছে কিনা? না, আওয়ামী লীগের আমলে, না আওয়ামী লীগ আমলে অন্য কথা ভাই, ওটা ওটা অন্য জিনিস। আওয়ামী লীগ আমলে কখনো এরকম হয় না, সত্যি কথা হুম। বলছি আমি। আওয়ামী লীগ আমলে সাংবাদিকদের উপর নানা ধরনের চাপ ছিল, কিন্তু এইভাবে নিয়ে জেলে ঢোকানো এবং এইভাবে এটা হয় নাই। দু একজন সাংবাদিককে গুমও করা হয়েছে, এটাও ঠিক আছে, ওটাই হুম। অস্বীকার করি না, ওগুলোই অন্যায় ছিল।
কিন্তু এখন যেরকম মিথ্যা মামলায় জেলখানা নিয়ে আটকে রাখা হচ্ছে, আপনি দেখেন, আমি বলি আপনাকে, যেমন ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, এদের কিন্তু অলরেডি আটক, সেই শুরুর থেকে তারা 2 বছর উপরে আটক আছে। তাদের বিরুদ্ধে মামলাগুলি কি, অভিযোগগুলি যেগুলো আছে, অভিযোগগুলি যে কোনো লোককে পড়ে শোনান আপনি। যে উত্তরায় একটা লোক মারা গেছে, ওই মামলা তো ফারজানা রূপা ওখানে যায় কি বন্দুক দিয়ে গুলি করছে, তারা সেটাই তো কেন প্রশ্ন। আপনি আটকাবেন? মোজাম্মেল বাবু কি করছে? আচ্ছা আপনি আমাকে বলেন রে ভাই, বাংলাদেশে একটা পুলিশ যদি তার ওসিটাকে অর্ডার না দেয়, সে গুলি করতে পারবে? আবার ওসি কে যদি এসপি অর্ডার না দেয়, এসপি ওসি কি বলতে পারবে তুমি গুলি করো? এগুলো তুমি একটা ধারাবাহিকতা। এইভাবে উঠতে উঠতে আপনি কোন পর্যন্ত উঠবেন? আইজিপি পর্যন্ত উঠবেন। আইজিপি না বললে এগুলো হয়েছে, কিন্তু কিছুই হয় না। আবার আইজিপি কে বলছে? স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে কে বলছে? প্রধানমন্ত্রী বলছে। ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি পর্যন্ত রাখেন। আপনি তো আইজিপি আবার রাজসাক্ষী বানাই দিচ্ছেন। আইজিপি হবে 5 বছর, আর যে পুলিশ গুলি করছে তার হবে মৃত্যুদণ্ড। ভাই আইন এটা হইল কিছু? যে আইজিপি অর্ডার করলো, যে আইজিপি সমস্ত অর্ডারের মূলে যে আছে, তার শাস্তি হবে 5 বছর। হুম। আর যে অর্ডার কি করছে, ফলো করছে, তার হবে মৃত্যুদণ্ড। ঘটনা এক। তাহলে এটা কি হইলো? আবার এখানে একজন সাংবাদিক হচ্ছে যে ঘরে বসে আছে রে ভাই, সে হলো এটার মধ্যে আসামি। আসামি হওয়ার মানে কি, তার 2 বছর বিচার হোক আর না হোক, এই বিচারে তার শাস্তি হোক। শাস্তি তো ভাই এইটা কেমনে করে আপনি প্রমাণ করবেন? এটা কি হয় কিছু? এটা তো সবাই জানে যে শেষ হয়ে ছিল। মাঝখান থেকে কি হবে? তাকে 2 বছর 2.5 বছর জেলে থাকতে হবে, এইটাই তার শাস্তি। তার হয়তো 6 মাসের কারাদণ্ড হলো, 3 মাসের কারাদণ্ড হবে যদি হয়। কিন্তু তাকে যে আপনি 2.5 বছর জেল খাটাই দিলেন রে ভাই, যে এই লোকটা ফ্যামিলি নাই, এই লোকটা ছেলে মেয়ে নাই, ওই ছেলে মেয়েগুলি কি এই দেশের নাগরিক না? তাদের প্রতি আপনি এই আচরণ কেমনে? রাষ্ট্র কিভাবে এত নিষ্ঠুর হইতে পারে? রাষ্ট্র কিভাবে এরকম অযৌক্তিক ভাবে নিষ্ঠুর হইতে পারে? এটা ভাই আমি বুঝি না। আমি এটা বুঝি না, এটা কেন করবে? তাহলে লজিক কোথায়? তারেক রহমান সাহেব এত বছর ইংল্যান্ডে ছিলেন, লন্ডনে উনি দেখেন নাই কিভাবে আইন চলে? তো ওইখান থেকে আপনি কি শিখে আসলেন? আপনি কি এটা শিখে আসছেন যে একজন লোককে জোর করে আপনি তার বিচার করেন, তাড়াতাড়ি বিচার করেন, সম্ভব হলে 10 দিনের বিচার? আপনি তো এক বিচার তো আপনি 1 মাসের মধ্যে করতে বলছিলেন, তো করেন, এগুলো বিচার করেন আপনারা। কিন্তু এই লোকগুলি তাদের ব্যক্তিগত তাদের জীবন যাপন থেকে তাদের উঠাই না। অনেক লোক আছে যারা জেলে যায় নাই, তারা ঘরে বাইরে যাইতে পারে না ভাই। এটা কেমন কথা? যে অপরাধী অপরাধী বিচার করেন, কোন আপত্তি নাই, কিন্তু যে অপরাধের তার সঙ্গে তার সম্পৃক্ত হওয়ার কোন সুযোগই নাই। আচ্ছা, বলতেছে কি শেখ হাসিনাকে সমর্থন দিছে, শেখ হাসিনা কারো সমর্থন অপেক্ষা থাকতো না। হাসিনাকে এই সাংবাদিক মুজাম্মেল বাবু অথবা ফারজান রহমান বলছে আপনি গুলি করেন। শেখ হাসিনা তো গুলি করার অর্ডার দিছে, হয়তো আমি জানি না, যদি ধরা যাক কথার কথা, কেউ তাকে বললো হ্যাঁ আপা আপনি এটা খুব ভালো করছেন, এতে সে অপরাধ হয়ে গেল। ওই সময় কোন পত্রিকা এই যে 15 বছরে কোন পত্রিকার এই যে সাংবাদিককে যে অ্যারেস্ট করছে, আপনি আমার একটা কথা খালি বলেন, এই সাংবাদিকদের তারা প্রশংসা করলো কি করলো না, সমর্থন করলো কি করলো না, এটা কোথায় প্রচার হয়েছে? একটা প্ল্যাটফর্ম লাগবে না? সেই প্ল্যাটফর্মটা কি? হয় সেই টিভি, নাহলে সেই পত্রিকা। আপনি নিজে টেলিভিশন মিডিয়ায় চাকরি করছেন, আপনি জানেন যে আপনি মালিকের বিরুদ্ধে, মালিকের ইচ্ছার বিরুদ্ধে আপনি কোনো কিছু করতে পারছেন? প্রশ্ন হচ্ছে না। মালিক তার প্ল্যাটফর্ম আপনাকে প্রচার দিয়ে হয়তো একদিন দিবে, ধরা পড়ার পরে দিন আপনি বাদ। এই তো হুম। ছিল। তাহলে এই যে সাংবাদিকদের আপনি ধরলেন, এই সাংবাদিকরা যে সমস্ত টেলিভিশন অথবা পত্রিকা চাকরি করতো, এর কোন একজন মালিককে ধরছেন? কোন একজন মালিক আপনি দেখেন তো, একটা মালিক 71 টিভির মালিককে ধরছেন আপনি? ধরেন তো নাই। 71 টিভির মালিককে আরো পত্রিকা করার দিচ্ছেন, রাইট। অনুমোদন দিচ্ছেন, সে দৈনিক পত্রিকা করতেছে। তো মালিকটা ঠিক আছে, মালিকটা কিছু হয় না। বসুন্ধরার মালিক, এই যে আপনার একালের কণ্ঠ বলেন, বাংলাদেশ প্রতিদিন বলেন, সম্পাদক সব পলাইছে, মালিকের কিছু কিচ্ছু হয় নাই। সমকাল বলেন অথবা আপনার এই চ্যানেল 24 বলেন, সাংবাদিকরা পালাইছে, মালিকের কি হয়েছে? কিচ্ছু হয় নাই।
এমনকি এমনকি ভোরের কাগজ হয় না, ভোরের কাগজে শ্যামল দত্ত জেলে, ভোরের কাগজের মালিকের কি হয়েছে? মালিকের বিরুদ্ধে হত্যা মামলা আছে, সে একদিনে সব হত্যা মামলায় জামিন পেয়ে গেছে। বরং সেই বলেন মালিকের পাইছে সঙ্গে কিনা? আবার সার্জিও গোর বৈঠক করবে, সেই বলেন মালিকের আপনি, সঙ্গে সার্জিও গোর বৈঠক করবে। আইন, এটার নাম আইন। আমি 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 বর্তমান সরকারকে বলি, ভাই আপনারা আপনারা এটা ব্যাখ্যা দেন আমাদের কাছে, যে ভোরের কাগজের সম্পাদক জেলে, ভোরের কাগজের মালিকের কোনো সমস্যা নাই, মালিকের বিরুদ্ধে সরাসরি হত্যা মামলা আছে, মালিক দুদিন পরে মুক্তি পেয়ে গেছে। কেন? এটা কেন ভাই? সে তো হত্যা মামলা জামিন পেয়ে গেছে, ইয়ে পায় না কেন? তার নাম কোনো মামলায় না, আইসিটির মামলা যেগুলো হয় কোনো মামলায় তার নাম নাই কেন? আসলে কারোর নামই থাকার কথা না। এরা এরা যে আমি বলতেছি, এরা ভাই শেখ হাসিনা এমন ভাবে শাসন চালাইছে যে ওনার এই সমস্ত কাজে কে সমর্থন করলো কে করলো না, কোন মালিক কোন সাংবাদিক কি বললো কি বললো না, এগুলো কোনো মূল্য নাই। উনি একাই করছেন কাজগুলো, অথবা ওনার সঙ্গে ওনার মন্ত্রীরা ছিলেন। তো সেখানে এই সমস্ত নিরীহ সাংবাদিক যারা নাকি আপনি মনে করেন যে ভাই তারা তো একটা কিছু করে খায়, এখন হচ্ছেন এরকম। এখন এই সরকারকে পাঁচাটা আপনি অনেক সাংবাদিক দেখতেছেন না, চারটে চারটে পায়ের পরিষ্কার হয় নাই, জিব্বা ক্ষয় হয়ে গেছে, এরকম সাংবাদিক আছে না এখন? তো 2 দিন অবশ্যই, পরে কি এদের অবশ্যই। বিরুদ্ধে আইসিটিতে মামলা হবে? এই যে শাপলা চত্বর নিয়ে যে মামলাটি হয়েছে, সেই মামলা নিয়ে এরই মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আর্টিকেল 19 সহ 5টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং স্ট্রেট বলেছে সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি যেন কোনো মামলা না হয়। কেন? আইসিটিতে যে মামলাগুলো করা হচ্ছে সেগুলোতে জামিন হচ্ছে না, জামিন হয় না, এবং সাংবাদিক ফারজানা রূপা বা শাকিল আহমেদের মতো মানুষদের জামিন হয়েছে বিভিন্ন জায়গায়, তাও তাদেরকে ছাড়া হচ্ছে না। এখন স্থায়ীভাবে আটক রাখার জন্য আইসিটিতে এই মামলাগুলো করা হচ্ছে। এবং আমরা দেখলাম যে ওই বিবৃতি দেওয়ার পরে হিউম্যান রাইটস ওয়াচ আবারও আলাদাভাবে বুধবার একটি বিবৃতি দিল। সেই বিবৃতি পরে আব্দুল লতিফ সিদ্দিকীকে সেই মামলায় আটক দেখানো হলো। আহ মানে এগুলো কি হচ্ছে? ব্যাপার নাম বলে আপনি শাপলা চত্বরের ঘটনা নিয়ে আমি একটা কথা বলি আপনাকে। শাপলা চত্বরের ঘটনা যখন ঘটে তখন তো আমি মানে একটা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর ছিলাম। তো ওই সময় তো নিউজ রুম গুলিতে আমি থাকতাম, আমাদের রিপোর্টার তো ওখানে গিয়েছিল। তারপরে আমি এর মাঝখানে দেখলাম যে আপনার বিবিসির ওই সময় বাংলা বিভাগের প্রধান ছিল সাবির মুস্তফা, উনিও দেখলাম এক ইন্টারভিউতে বলেছেন যে ওনার রিপোর্টার ওখানে ছিল। তো এরা কেউ কিছু দেখে নাই। কিন্তু পরের দিন, হ্যাঁ এটা রহস্যজনক, রাতের বেলায় এত লোক ছিল, হঠাৎ করে সকালবেলা সব ক্লিয়ার হয়ে গেল। কিভাবে গেল, কেন গেল, ভয় পেয়ে গেল না কিভাবে গেল, এটা আমরা কিন্তু জানি না। কিন্তু আমার কথাটা হলো যে এই ঘটনায় ওখানে এরকম যে এই যে 40 জন 50 জন লোক মারা গেছে বলে এখন দাবি করা হচ্ছে এত বছর পরে, যারা মারা গেছে তারা এত বছর একটা কথা কেউ বলেনি, কারোর কাছে শুনি নাই যে মারা গেছে। তারও যে বড় কথা, ওই অনুষ্ঠানটার আয়োজন করছিল কে? আয়োজন করছিল হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলামও কি এত বছরে কোনদিন বলছিল যে আমাদের 10 জন লোক মারা গেছে? কেউ বলছে? বলে নাই। দেশীয় সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, এরা কেউ বলছে যে ওখানে এতজন লোক মারা গেছিল? কেউ বলে নাই। এক আদিলুর রহমান শুভ্র, সে এক কাহিনী বানাইছিল যে তার কাছে নাকি এতগুলি নাম আছে। তো তারাও তো 18 মাস ছিল, তারাও তো 18 মাস আপনার ক্ষমতায় ছিল, তারা এই ব্যাংক অগ্রসর করতে পারছে? আমরা দেখলাম তারপরে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেল। দিগন্ত টেলিভিশন বন্ধ হওয়াটা খুবই অন্যায় হয়েছে। দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন বন্ধ করছে। আমি মনে করি এটা ওই সময়কার যারা মন্ত্রী অবশ্যই। ছিলেন, হাসানুল হক ইনুর আমলে এটা হয়েছে। আমি ইনুকে মনে করি বাংলাদেশের সর্বনিকৃষ্ট তথ্যমন্ত্রী ছিল। তো ঠিক আছে ছিল, আমরা অনেকে ভাবছিলাম, যেহেতু আমি টেলিভিশন সাংবাদিকতা তখন করতাম, আমি ভাবছিলাম কি বোধহয় এদের কাছে কোনো বিশেষ ফুটেজ আছে, যাতে এই ফুটেজ গুলো তারা দেখাতে না পারে, এই জন্য টেলিভিশনটা বন্ধ করে দিচ্ছে। এটা আমার ধারণা ছিল। এবং সেই ধারণা বশবর্তী হয়ে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো 24-এ, তখন আমি আশা করছিলাম এখন বোধহয় সেই লুকিয়ে রাখা ফুটেজ গুলো বের করা হবে।
দেখানো হবে কিভাবে মারা হয়েছে। তখন দিগন্ত টেলিভিশন তো পুরো অনুষ্ঠানটা লাইভ করছিল। তো সেই ফুটেজকে আমরা দেখতে পেয়েছি, আজকে তো 2 বছর হয়ে গেল, দেখতে পেয়েছি, কিন্তু পাইনি তো রে ভাই। কাজেই সন্দেহ তো একটা আছে যে আসলে এখন একটু বলবেন যে আমি তো তালিকা নিয়ে আসছি। আরে ভাই, তালিকা তো এই 24-এর যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনেও আমরা দেখছি। তারপর দেখছি তালিকা থাকে অনেক মৃত ব্যক্তি যখন হাইটে হাইটে উঠে আসতেছে, এটা তো আমরা দেখছি। কাজেই 13 বছর আগের ঘটনার তালিকা আপনি এখন বানাচ্ছেন। কাজেই ভাই এগুলি এত সহজ না। আর এইগুলোর উপর ডিপেন্ড করে আপনি একজনকে রায় দিয়ে দিবেন, একজনকে অ্যারেস্ট করে ফেলাবেন। লতিফ সিদ্দিকী তার মতো এরকম মানে আপনার বড় মাপের মুক্তিযোদ্ধা খুব কমই আছে। ওনার ভাইয়ের কারণে হয়তো ওনারটা অনেকে বলে না, কিন্তু উনি মানে একটা বড় সংগঠক ছিলেন। টাঙ্গাইল এলাকায় যারা আছে সবাই জানে যে কাদের সিদ্দিকী নিজে যুদ্ধ করেছেন, নিজে ছিলেন। লতিফ সিদ্দিকী ছিলেন সংগঠক, উনি সময় এমপি ছিলেন, উনি ছিলেন সংগঠক একজন, তাই না? তো সেরকম একজন বড় মানে ওই লোকটার একটাই দোষ, লোকটা নিজে যেটা বোঝেন উনি ওটা বলেন। উনি স্পষ্টবাদী ব্যক্তি। ওনার এই স্পষ্টবাদিতার কারণে উনি প্রচুর লেখাপড়া জানা লোক, আমি যতটুকু ওনাকে দেখেছি। তো এরকম একটা জ্ঞানী লোক এবং এরকম একটা স্পষ্টবাদী লোক, স্পষ্টবাদিতার কারণে আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ তাকে বিচ্যুতি করার জন্য অনেক চেষ্টা করছে, জেলে নিছে, তার মন্ত্রিত্ব থেকে সরাই দিছে, এবং এই আমলেও হচ্ছে। মানে স্পষ্টবাদী লোকের দুর্ভোগ সবসময়, এটা মনে হয় আরেকবার প্রমাণ হলো। তো ওনাকে এই বয়স্ক একটা মানুষকে নিয়ে যে আপনি আবার ঢুকালেন কোনটাতে, শাপলা চত্বরে। শাপলা চত্বরে যখন হামলা হয় তখন উনি কি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? উনি কি ছিলেন না ভাই? বস্ত্র মানে পাল্টাচ্ছে। ভাবখানে এরকম যে যত লোক আমি চিনি আওয়ামী লীগের যারা এখনো জীবিত আছে, দেও সবার নাম, দিয়ে দিলাম নাম, হয়ে গেল। ভাই এইগুলি আমি জানি না কি হচ্ছে কি না হচ্ছে, বাট আমি বলবো যে এই আইসিটিটাকে আওয়ামী লীগ বিতর্কিত করছিল। আইসিটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, তারপরে সেখান থেকে তারা গোলাপগঞ্জে গেলেন, সেখানে আরো আমরা দেখলাম মারপিট হলো। প্রথম দিনের বিভিন্ন ভিডিও আমরা চোখে পড়লো, আমরা দেখতে পেলাম অনেকটি চেহারা বোঝা গেল। তো এখন আমার কথাটা হলো কি যে দুটো কথা। একটা কথা হলো যে প্রথমত সরকারের কি ভূমিকা, আইন শৃঙ্খলা রক্ষার কি ভূমিকা। একটা পলিটিক্যাল পার্টি কি দেশের বিভিন্ন জায়গায় তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য যেতে পারবে না? দ্বিতীয় কথাটা হলো যে এনসিপির কিছু কিছু মানে আপনার নেতা এমন এমন ভাষায় কথা বলেন যেন মনে হয় যে ওয়ান কাইন্ড অফ প্রভোকেটিং তাদের কথাবার্তা, যে আমাকে মারো না কেন তোমরা, আমাকে ধরো না কেন তোমরা, এত বলতেছে, এই ধরনের একটা ভাব। তো সামগ্রিকভাবে কি মনে হয় আপনার এই এই রাজনৈতিক কর্মসূচিগুলি নিরাপত্তা দেওয়াটা কি সরকারের দায়িত্ব না, এবং তাদেরও কি ভাষার ব্যাপারে একটু সংযত হওয়া উচিত না? অথবা এই প্রসঙ্গে আপনার অন্য কোনো মন্তব্য থাকে সেটা একটু বলেন। না, আপনি ঠিকই পয়েন্ট আউট করেছেন, কারণ আপনার ভাষাগুলো উস্কানিমূলক। যে আপনি যেভাবে বলছেন যে প্রভোগ করা, যে আমাদেরকে আক্রমণ করো। কারণ বিগত এক মানে সরকার গঠনের পর থেকে কিংবা এর আগে থেকেও বিএনপির বিরুদ্ধে এদের সুরটা একটু কঠিন ভাষায়। এরা দাবি করে যে একই সঙ্গে তারা আন্দোলন করেছে, বিএনপি আন্দোলনের একটা অংশীদার, কিন্তু ভাব নেই যে সবকিছু তারাই করেছে, তারাই বিপ্লব করে ফেলেছে, তারাই শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছে। এখানে দুনিয়াতে আর কেউ ছিল না, এখানে জনতা নাই, এখানে অন্য কোনো পার্টি নাই, শুধু তারা তারা। তো এই যে ভাবটা নেওয়া, সে ভাব নেওয়ার বিষয়টাতে অনেকের অনেকে তাদের উপর ক্ষুব্ধ হয়, এবং তারা প্রধানমন্ত্রীকে এবং অন্যান্যদেরকে যেভাবে কটাক্ষ করে কথা বলে। আমি দেখলাম যে কিশোরগঞ্জে ফজলু ভাইয়ের এলাকায় গিয়ে ফজলু ভাই সম্পর্কে ফৌজু পাগলা, এই যে ডেলিভারেটলি এভাবে অপমান করা। এবং আপনি যে কথাটা প্রথম বললেন যে সিলেটের যে জায়গায় গেল, ওই যে ওইখানকার গৌস সাহেব সম্পর্কে সেখানে বাজে কথা বলেছে। তো স্থানীয় এমপি সম্পর্কে আপনি বাজে কথা বলবেন তার এলাকায় বসে, এবং সব জায়গায় আপনি একই কাণ্ড করতেছেন। আপনি বগুড়ায় যাবেন, তারেক রহমানের বিরুদ্ধে বাজে কথা বলবেন। আপনি গোপালগঞ্জে গিয়ে যাবেন, সেখানে বঙ্গবন্ধু সম্পর্কে আপনার অডাসিটি কতটুকু, আপনি বঙ্গবন্ধু সম্পর্কে বাজে কথা বলে আসবেন।
তো আপনাকে স্থানীয় লোকরাই তো প্রতিহত করবে, সেন্ট্রালি তো করতে হচ্ছে না। কারণ স্থানীয় লোকেরা তাদের তাদের এলাকার লোককে, তাদের ওইখানকার মাটি থেকে উঠে আসে তাদের তো শ্রদ্ধা করবে। সেই শ্রদ্ধা জায়গায় আপনি কোথা থেকে গিয়ে ওই জায়গায় গিয়ে বক্তৃতা করবেন তাদেরকে হেয় করে, সেটা তো যে কোনো পরিস্থিতিতে যে কোনো রাজনৈতিক দল নয়, শুধু সাধারণ ঘটনাতেও তো হয় না। আমি যাইয়া সিলেটের ওই ওই জায়গায় গিয়ে কেন আমি স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে বাজে কথা বলবো? আমার বড় জোর সাহস থাকলে ঢাকায় বসে মিউ মিউ করতে পারি। কিন্তু এই যে কালচারটা এনসিপি শুরু করেছে, সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে যে তারা যেখানে যাচ্ছে সেখানে প্রতিরোধ হচ্ছে তাদেরকে। আমি এগুলো ভাষায় বর্ণনা করতে পারবো না, আজে বাজে ভাষায় যেভাবে গালাগালি করতেছে, তাদের পিটাচ্ছে, তাদের গাড়ি বহরে হামলা করছে, সবকিছু কিন্তু একটা নাগরিক হিসাবে আমার ক্ষুব্ধ হওয়ার কথা। কারণ এনসিপির তো অধিকার আছে আপনার সমাবেশ করার, রাজনৈতিক বক্তৃতা দেওয়ার, এবং তাদের সমাবেশ আছে মুক্তভাবে কথা বলার। কিন্তু কথা বলার যে একটা সীমা আছে, সেটা যেমন তারা ভুলে যাচ্ছে, তেমনি তারা এটুকু বুঝছে না যে তাদের উপর এই যে আক্রমণগুলো আসছে সেখানে কোনো সহানুভূতি নাই কারো। একটা দল, একটা ব্যক্তিদের কোনো সহানুভূতি নাই যে এদেরকে পিটাচ্ছে। আওয়ামী লীগ তো অবশ্যই আগে থেকেই আছে, এদেরকে পিটালে ওরা খুশি হয়, কারণ আওয়ামী লীগের সাথে ওদের জাত শত্রুতা একটা তৈরি হয়েছে। কারণ যেভাবে আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়েছে, আওয়ামী লীগের লোকজনকে হেনস্থা করেছে, জেলে দিয়েছে, মব করেছে, এবং এখনো করছে, তো তাতে করে আওয়ামী লীগ তো তাদের জন্য, তাদের সিম্পেথি জিরো। এরপরে আছে জামাতে ইসলামী। জামাতে ইসলাম তাদেরকে লাঠিয়াল হিসাবে রেখেছে সত্য, কিন্তু জামাতে ইসলাম কখনো মারামারিতে, কখনো গোলযোগে, যে কোনো আন্দোলনে বলেন, তারা কিন্তু নাই। তারা নিজেদের নামে নাই। জামাতে ইসলাম এখানেও আছে, তাদের যে এনসিপি যে সমাবেশগুলো হয় এখানে তারা যায়, সাপ্লাই দিয়ে লোকজন, সেভাবে আছে। কিন্তু মারামারিতে এনসিপি কে পক্ষ নিয়ে তারা বিবৃতি দিবে বা আহ, বিবৃতি দিতেই পারে, কিন্তু বড় ধরনের স্টেপস নেবে আমার মনে হয় না, নিয়ে নেই। আর বিএনপি তো তাদেরকে প্রকাশ্যেই, যেহেতু তাদের সাথে লেগেছে, তারাও প্রকাশ্যে তাদেরকে প্রতিরোধ করার জন্য মাঠে নেমেছে। কোথাও কোথাও দেখছি একটু সৌহার্দ্য দেখাচ্ছে, চা পানি খাচ্ছে পরস্পর বসে, খাওয়াচ্ছে। তো এইগুলো লোক দেখানো কিছু কাজ আছে। মোদ্দা কথা হচ্ছে যে এনসিপির সঙ্গে বিএনপির একটা ভালো ধরনের মাঠ পর্যায়ে ধাক্কাধাক্কি হচ্ছে, এবং মানুষের মধ্যে আবার সন্দেহ জাগে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এনসিপি কে এই ধরনের দামি কার্যক্রম করতে দিয়ে বিএনপি কি এদেরকে মানে বিরোধী দল হিসেবে ট্রিট করতে চায়, বাজারে খাওয়াতে চায় যে দেখো আওয়ামী লীগ নাই কি হয়েছে। এখানেও কিন্তু চরম সরকার এবং বিরোধী দলের মধ্যে ইয়ে আছে, ফাইটিং আছে, এবং চরম দ্বিমত আছে অনেক অনেক ইস্যুতে। তো জানি না কোনটা ড্রামা আর কোনটা রিয়েল ঘটছে। বাট এই একটা কথা আমি বলতে পারি, এনসিপি হোক যে কোনো রাজনৈতিক দল হোক, তাদের রাজনীতি করার, তাদের সমাবেশ করার অধিকার আছে। সরকার তার পুলিশ দিয়ে বা বিএনপি লোকদের দিয়ে এটা বন্ধ করতে পারে না। সরকার যদি করতে চায় সরাসরি বলবে, সরাসরি অ্যাকশন নেবে, আপনার এই কথা আমাদের পছন্দ হয়নি, আপনার এই কারণে আমরা এই প্রতিবাদ করলাম, বা এটার জন্য আপনাকে এই পানিশমেন্ট আমরা দিতে বাধ্য হব, এই জাতীয় কোনো হুমকি। কিন্তু মাঠ পর্যায়ে যদি এভাবে কারো রাজনীতিকে প্রতিহত করার চেষ্টা করা হয়, তাহলে এই বিশৃঙ্খলাটা কিন্তু শুধু এই দলে থাকবে না, সেটা কিন্তু পরস্পর ছড়িয়ে যাবে। যারা, আমি এর আগেও বলেছিলাম, যারা গতকাল ইউনূসের আমলে বসে এইভাবে অ্যাট্রোসিটিতে সহায়তা করেছে, মার্চে প্রতিপক্ষকে পিটিয়েছে, রাজনৈতিক অধিকার খর্ব করেছে, তারাই আবার আজকে দিনে সেটাই পাচ্ছে, এবং এই চক্র চলতেই থাকবে। আবার যখন আওয়ামী লীগের লোকজন সুযোগ পাবে, তখন আওয়ামী লীগের লোকজন মাঠে এসে এদেরকে মারবে। তো এই যে চক্র, এটা ইউনূস শেষ করতে পারতো একজন নিউট্রাল গভর্নমেন্টের হেড হিসাবে, কিন্তু সেটা সে করে নাই, বরং সেটাকে আরো শতগুণ বাড়িয়ে দিয়ে গেছে। তো ইউনূসের অপকর্ম এবং এনসিপির বাড়াবাড়ি সবগুলো মিলে আমার মনে হয় না যে খুব সহসা এই ঘটনাগুলো খুব থেমে যাবে। তবে আওয়ামী লীগ যদি কোনোভাবে শক্তিশালী হয়, এদের উপর আক্রমণ করে, তখন বিএনপি, এনসিপি, জামাত আবার এক হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। না, আরেকটা বিষয় আপনি দেখেন যে সরকারে তো আছে বিএনপি,
বিএনপি আছে, এখানে বিএনপির প্রতি তো মানে সন্দেহের আঙুল তারা তুলছে এনসিপি। কিন্তু আবার দেখেন আপনার প্রশাসন কিছু করছে না এই অভিযোগ করছে। কিন্তু দেখেন রাজশাহী ইউনিভার্সিটির কিছু ঘটনা দেখেন আপনি, এখানে কিন্তু আবার বিএনপি না, এখানে জামাত কিন্তু এখানে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। ক্যাম্পাসে জামাতের এবং মানে মানে যিনি জামাতের না এখন, কিন্তু তাকে জামাতেরই মনে করা হয়। সালাউদ্দিন আম্মার, তাকে দেখলাম যে বেলচা হাতে ছাত্রদেরকে পিটাচ্ছে এবং কয়েকজনকে পিটে আছে। সেই ঘটনা দেখলাম, কোনো কিছু হলো না। এবং তার বিরুদ্ধে আজকে মামলাতে যাওয়া হয়েছে, আদালতে গিয়েছিল, আদালতও মামলা নেয়নি, বরং তারা তদন্ত করতে পাঠিয়েছে। এটার দিক দিয়ে ভালো। কিন্তু এখানে দেখেন, এখানেও আইন শৃঙ্খলা বাহিনী যেন নীরব হয়ে গেছে। এটা কেন? এটা কি তাকে কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মনে করেন আপনি? আইন শৃঙ্খলা বাহিনী আসলে আমাদের মতো সাধারণ লোকদের উপর চড়া হওয়ার জন্য খুব মেরুদণ্ড দেখাতে পারে, কিন্তু যেখানে যে দরকার সেখানে মেরুদণ্ড দেখাতে পারে না। যেমন রাজশাহী একটা ইউনিভার্সিটি ব্যক্তির ইশারায় চলতে পারে না। একটা ব্যক্তি আদালত বসাবে, ব্যক্তি সাক্ষ্য দিবে, ব্যক্তি একজনের বিরুদ্ধে অভিযোগ আনলো, সে অভিযোগই সত্য এবং উনি আবার বিচার করে তাদেরকে পিটাবে। এই যে বর্বরতা, এটা তো বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি না কোনো বিশ্ববিদ্যালয়ে এই বর্বরতা ছিল। যতই শক্তিশালী সংসদ ছিল, এই বর্বরতা এবং একক ব্যক্তির নেতৃত্বে এই ধরনের ঘটনাবলী, প্রতিপক্ষকে হামলা মামলা এবং হামলার পরে আবার জেলে দিয়ে দেওয়া, এগুলো আর কখনো ঘটেনি। এবং পুলিশ যে ন্যাক্কার জন্য কাজটা করেছে, যাদেরকে পিটিয়েছে তাদেরকে জেলে দিয়েছে, এটাতে তো প্রমাণ হয় যে পুলিশের মানে মোরাল কোনো ডেভেলপমেন্ট হয় নাই, পুলিশের চরিত্র কোনো ঠিক হয় নাই। এরা ক্ষমতা যার যেদিকে আছে, ওরা জানে এখন শিবির মিলিয়ে ওদেরকে পিটালে ওরা কিছু করতে পারবে না, তাই এটা করেছে। এবং সরকার যদি আবার ব্যাগ দিয়ে, সরকার যদি বলে মামলা করো, আম্বারকে ধরো, বা জিএস প্রেসিডেন্ট যে আছে ভিপি, যে সাংবাদিকদের পিটানোর হুমকি দেয়, যে সাংবাদিকদের দেখিয়ে দেবে, সাংবাদিকদের কি কি জানি আরো কতগুলো বিরাট হুমকি, মানে বাংলাদেশের সাংবাদিকরা এখন সবচেয়ে বড় হুমকি জায়গায় চলে এসেছে। আমি এটা নিয়ে একটা লিখেছিলাম। আপনি জানেন যে বাংলাদেশে এই নিউজ পেপার রিপোর্টার এডিটরদের একটা সংগঠন হয়েছে নতুন, এবং বিএনপি জামাতের যারা সম্পাদক ছিল তারা এটা নেতৃত্বে আছে। বিশেষ করে আমার দেশের মাহমুদুর রহমান এটার বড় হত্যাকর্তা। তো তিনারা ওই দিন মাহমুদুর রহমান বললেন যে এর কথা বলার অধিকার দিতে হবে, রিপোর্টারদেরকে প্রশ্ন করার অধিকার দিতে হবে। আমি ওনার কাছে প্রশ্ন করেছিলাম যে এই সংগঠনে কিন্তু ডাস্টবিন শফিকও আছে, এই সংগঠনের ডাস্টবিন শফিক আছে, এবং সেখানে বিগত ইউনূস আমলে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি গিয়েছে, সাংবাদিকরা নির্গৃহীত হয়েছে, চাকরি হারিয়েছে, শত শত সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া মামলা আছে। তো এইগুলা নিয়ে তো আপনারা কখনো কিছু বলেন নাই। এবং এই যে রাজশাহীতে এই ঘটনাটা ঘটলো, এটা যে জামাত করেছে, এখন তো ওদের খুব মাহমুদুর রহমানদের হয়তো খুব কষ্ট লাগবে। এটা নিয়ে কিভাবে বলে ওই সাংবাদিকদের কথা বলে, সাংবাদিকদের যে সাজা দেওয়ার কথা বলেছে, তাহলে এরা কি করছে? এরা কি একটা শব্দ টু শব্দ উচ্চারণ করেছে? বা এই ধরনের সংগঠনগুলো এবং সাংবাদিকদের অধিকার নিয়ে কোনো কাজ করে? এটাই যে ওইখানে জামাত ইসলাম যেহেতু শক্তিশালী আছে, এবং জামাত অতীতেও প্রমাণ দিয়েছে যেখানে তারা শক্তি থাকে সেখানে তারা রক কাটায় নেমে পড়ে এবং প্রতিপক্ষকে হামলা মামলা যেভাবে ইচ্ছা করবে, প্রশাসনকে হাতে নেওয়া, যে কার্যক্রমগুলো করে, আমি আপনি এগুলোর সঙ্গে খুবই পরিচিত। 90 দশকে আমরা এগুলো দেখে এসেছি। তো সেই কাহিনী এখন মনে হয় রাজশাহী ইউনিভার্সিটির দিকে তাকালে মনে হয় সেই কলঙ্কিত ইউনিভার্সিটি, সেই রাজশাহী ইউনিভার্সিটি সেই 90-এর যে হত্যাকারী যেভাবে আস্ফালন করতো, ঠিক একই ধরনের আস্ফালন শুরু হয়েছে। চিটাগং ইউনিভার্সিটি তো একই চরিত্র ছিল, রাজশাহী এবং চিটাগং। সেই এরশাদ আমলে যে আস্ফালন, সেটা মনে হয় যে আবার ফিরে এসেছে নতুন করে ক্যাম্পাসে। তো আরেকটা বিষয়, আমি একটু অন্যদিকে যাচ্ছি, যে আমাদের আইসিটি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, সেখানে তো দেখলাম যে মানে অনেকেরই বিচার হচ্ছে। এর মধ্যে বেশ কটা, প্রায় 6টা মামলা রায়ও হয়েছে, অনেকে মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু গতকালকে দেখলাম যে আপনার আন্তর্জাতিক এই ট্রাইব্যুনালের বিচারের যে মানদণ্ড, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ।
তারা বলছে যে এরা আন্তর্জাতিক আইনি মানদণ্ড রক্ষা করতে, বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তো আমরাও কিন্তু দেখছি যে এখন যে মামলাগুলো যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও দেখছি তারা আগাম বলে দিচ্ছে যে কি মামলার কি রায় হবে। এর মধ্যে আবার দেখা যাচ্ছে বিভিন্ন সাংবাদিকদেরও বিভিন্ন মামলাগুলো এখানে নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে অনেকে বলছে এটা একটা মানে প্রতিশোধ গ্রহণের একটা প্রক্রিয়া এখানে চলছে। আপনি কি বলবেন এই ব্যাপারে? এটা দুঃখজনক, এরকম একটা উচ্চ আদালত যদি প্রতিশোধ বাস্তবায়নের জন্যই গঠন করা হয়ে থাকে, তাহলে তো আদালতকে দিয়ে মানুষের যে চিন্তাধারা, যে সম্মান, সেগুলো ভুলুণ্ঠিত হয়ে যাবে। আজকে আমি দেখলাম আব্দুল লতিফ লতিফ সিদ্দিকী, উনাকেও ওই একটা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যে হেফাজতের মামলা, যেটা শাপলা চত্বর। উনি কথা বলতে চেয়েছেন, উনি কথা বলতে পারেন নাই, এবং সেখানে কিছু বাকবিতণ্ড হয়েছে। উনাকে কথা বলতে দিচ্ছে না। উনি কথা যখন বলছে, তখন বিচারক বলছেন যে কে কথা বলে, আমি তাকে কি অনুমতি দিয়েছি কথা বলার? তারপরে হায়রে আমার বিচারক, এই জাতীয় কমেন্ট করে আবার লতিফ সিদ্দিকী। তো সবকিছু মিলিয়ে আসলে বিচারালয় যে সম্মানের জায়গা থাকার কথা, সেই সম্মানের জায়গা কি আমরা অর্জন করতে পারছি? আমাদের এই বিচারালয়গুলো তো কোনো ব্যক্তির বিষয় না, এগুলো তো প্রতিষ্ঠানগুলোকে কি আমরা আসলে মান ইজ্জত শেষ করে দিচ্ছি কিনা? আমি দেখলাম যে আমার সহ আরো 28 জনের বিরুদ্ধে এক টোকাই সংগঠন ওইখানে ইয়ে করে আসছে, আপনার এটা কি বলে, অভিযোগ দিয়ে আসছে। হ্যাঁ, কিসের অভিযোগ আমি জানি না। আমি দেখলাম যে ওদের একটা বিবৃতি দেখলাম, ওই বিবৃতিতে আমার নাম নাই, কিন্তু লাস্ট মুহূর্তে ওখানে আমার নাম এবং সমান নাম যোগ করা হয়েছে। তাহলে এগুলো বোঝা যায় যে কি ইন্টারেস্টে এরা যাইতেছে, বুঝছেন? এবং আমার নাম লাস্টে, আপনি দেখবেন একদম শেষ দিকে আমার নাম যোগ করছে। এবং আমি শুনলাম যে ট্রাইব্যুনালেরই এক উৎসাহী কেউ হয়তো এটা করেছে, এবং ওদেরকে বলেছে এর নামও দাও, বা ওরা ওদেরই কতগুলো উৎসাহী আছে একটা বিশেষ রাজনৈতিক দলের, বিএনপি না। তো এইভাবে যদি চলতে থাকে, তাহলে এটা হাইকোর্টের সমমানের একটা আদালত, সে আদালতটাকে কি কিন্তু যাচ্ছে তাই বানিয়ে দিচ্ছে কিনা, আমরা এটাও দেখতে হবে। আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, ইয়ে দিয়ে যাচ্ছেন, তাও ঘটনার এত মাস পরে এসে, আমি 5 আগস্ট চলে গেছে কত আগে, এখন আমি 5 আগস্টের শত্রু হয়ে গেলাম। আবার আমার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন 5 আগস্ট সাপোর্ট করে নাই, ইয়ে কেন করি নাই, জুলাইতে কেন ছাত্রদের পক্ষে লেখালেখি করেছি, সেটাও অভিযোগ করে। যে এই দেশে আসলে কি বলবো, ব্যক্তি নিজের কথা তো আর বলা যায় না। মানে আপনি নিরপেক্ষ বলে কেউ এই দেশে আর থাকতে পারবে না। এদেশে সবাই কোনো না কোনো দলের কোলে চলে যেতে হবে, তাহলে, এবং একটা দল যাবে আর একটা দলের লোকজন এসে রাজত্ব করবে। এটাই হচ্ছে এদেশের নিয়ম হয়ে গেছে এখন। এখানে আপনি কোনো স্বাধীন কোনো সত্তা থাকবে না। আপনি কোনো না কোনো রাজনৈতিক দলের ইয়ে করতে হবে। এখন এক সময় আপনার শাপলা চত্বরে কেউ মৃত্যুর কোনো ঘটনাই দেখে নেই, আরেক সময় এসে দেখবে সেখানে 61 জন 62 জন আদিলুর যে লিস্ট করে গেছিল সেই লিস্ট ঠিক আছে, আর এর আগে আদিলুর যাদেরকে দিয়ে গেছিল তাদেরকে কেউ খুঁজে পায় না। দিস ইজ দ্য কন্ডিশন। এখন আমরা কিভাবে কি বলবো? আমরা তো বলতে গেলেও এখন ভয় সংস্কৃতিতে আছে। এখানে তো মন খুলে কথাও বলা যায় না। আপনার আদালতের ইস্যুস নিয়ে তো আরো বেশি আমাদের সতর্ক থাকতে হয় কথা বলার ক্ষেত্রে। কারণ আপনি এতগুলো মিডিয়া দেখলো যে সেখানে কেউ মৃত নাই, একটার পর একটা ব্যক্তি উদাহরণ দিয়ে দেখালো, আবার আরেকটা সময় এসে ক্ষমতা পাল্টে গেলে আবার দেখা গেল যে এখানে ছিল। এবং সরকারের তরফ থেকে আমি যে জিনিসটা সবসময় ল্যাপস দেখি, আমি জানি না এটা আপনার চোখে পড়েছে কিনা, যে লোকগুলা মারা গিয়েছে এটা কেন প্রমিনেন্টলি প্রচার করে না? এই লোকগুলা কে, কোথায় এরা? তাহলে তো একটা ধূম্রজাল যেত আসলে, যারা একটা এর মধ্যে আছে যে আসলে কতজন মারা গিয়েছিল, আসলে মারা গিয়েছিল কিনা, সেদিন আসলে কি ঘটেছিল, এটা তো জাতিরও জানার আগ্রহ আছে। সেই আগ্রহটা কিন্তু মিটছে না। আমি আপনাকে একটা ছোট্ট বলি, এখানে একটা সাপ্লিমেন্টারি ব্যাপার, যে সপ্তাহের ওই সভাটা আয়োজন করেছিল হেফাজতে ইসলাম। এই গত 13 হেফাজতে ইসলাম কি বলেছে একবারও যে ওখানে তাদের কয়জন লোক মারা গেছে? না, বলে না, বরং তারা মারা যায়নি সেটাও বলেছে। তাহলে
হ্যাঁ, এই জন্যই তো বলছিলাম যে ক্ষমতা পরিবর্তন হয়ে গেলে এক ধরনের একরকম হয়ে যায়। যেমন এর আগে আমি ওই যে বেনজিরের কথা বলেছি, আমাকে নিয়ে ট্রল করছে, আমাকে নিয়ে বেনজিরের প্রেমিক বানিয়ে দিচ্ছিল আমাকে। আমি বললাম যে বেনজিরকে তখন সবাই হিরো বলছে। হ্যাঁ, বেনজির শহর রক্ষা করলো। এটা মনে হলো যে হালাকু খান আক্রমণ করেছে এই যে শহর বাগদাদ। তো বাগদাদ থেকে রক্ষা করার জন্য একজন দাঁড়িয়েলো এবং সেটা বেনজির এবং আদার্স মিলে এটা শেষ করলো। এবং এটা ছাড়া ওই সময় শহরবাসী মনে করেছে এছাড়া উপায় ছিল না। কিন্তু আবার যখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেল, আবার এরাই ছিল সেই ভিলেন যারা সেখানে রক্তাক্ত করেছে, শত শত মানুষকে মেরেছে এবং এটা কি বলে ট্রাকে করে করে কোথায় জানি পাচার করে দিয়েছে। তা আমার মনে হয় একটা উচ্চ আদালত যখন এটা দেখেছে, এটা স্বচ্ছতার সাথে বিষয় করা উচিত। আব্দুল লতিফ সিদ্দিকীর এখানে ভূমিকা কি, বা আদার্স যাদেরকে এখানে ইনভলভ করেছে, এবং ঘটনার এত বছর পরে এসে যেমন মোজাম্মেল বাবু এবং আদার্স, তাদেরকে তাদেরকে যে ধরা হয়েছে, তারা এটার একটা বয়ান দিয়েছে যে এখানে কোনো কিছু হয় না, এটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে। তো সেটাও তো ঘটনার বহু বছর পরে, আমার মনে হয় 26-27 মাস পরে, সঙ্গে সঙ্গেও না। তো ওই সময়ও কেন এটা নিয়ে কথা হয় নাই? মোট কথা এটা একটা শাপলা চত্বর একটা জাতির জন্য একটা বিরাট কোয়েশ্চেন মার্ক। এটার আমি সমাধান চাই। আসলে সেদিন কি ঘটেছিল? আমরা এক সময় শুনলাম যে কিছুই ঘটে নাই, কিছু ঘটে নাই, না কোনো মারা যায় নাই। আরেক সময় শুনতেছি সেখানে রক্তের বন্যা বয়ে গেছে। আসলে কি ঘটেছিল সেটা আদালত নির্ধারিত করুক, সরকার পক্ষ এবং যারা এর সঙ্গে জড়িত সবাই যদি মানে প্রমাণ দিতে পারে, হোক বিচার, তবে সুষ্ঠু হোক। আদালতকে নিয়ে কোশ্চেন না উঠুক। আপনি যেটা বলছেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যেটা ইউএনএইচসিআর, মানে কি না কি অর্গানাইজেশনটার নাম, যেটা হিউম্যান রাইটস ওয়াচ। আপত্তি, হ্যাঁ হিউম্যান রাইটস ওয়াচ। হ্যাঁ, হিউম্যান রাইটস ওয়াচ যে অভিযোগটা করেছে, সে অভিযোগ কতটা সত্য সেটা নিয়ে কথা বলা হোক। আমি দেখলাম এখানে চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন সেটা এক পেশে, কারণ ওনাদের বক্তব্যটা নেওয়া হয় নাই। সেটাও একটা বিরাট কোশ্চেন। আপনি একটা রিপোর্ট দেবেন, একটা মন্তব্য করবেন, কিন্তু যারা এর সঙ্গে জড়িত আছে তাদের বক্তব্য এখানে যাওয়া উচিত, তাদেরটাও শোনা উচিত। আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট ঘটনা, ছোট ঘটনা মানে কি, এটা সবাই জানে, সবাই বুঝে এবং সবাই অবিশ্বাস করে, তারপরে শুনতে হয়। সেটা হলো, এবারে যে জাতীয় নির্বাচনটা হয়ে গেল, এবার এই নির্বাচনের পর নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলোর একটা হিসেব দেওয়ার বাধ্যবাধকতা আছে, যে তারা কত টাকা খরচ করছে দলীয় ভাবে। প্রার্থীরা আলাদা আলাদা ভাবে, এটা দলীয় ভাবে। সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ব্যয় করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। তারা গত নির্বাচনে ব্যয় করেছে প্রায় 4.5 কোটি টাকা, এবং নির্বাচনে 4.5 কোটি? জিতেছে 4.5 কোটি, 4.5 কোটি টাকা। আর নির্বাচনে যারা 2/3 আসন জিতেছে, যে বিএনপি, তারা খরচ করছে 3,81,00,000 টাকা। এবং এটা কি পুরো ইলেকশন না একটা কেন্দ্রে, একটা একটা কনস্টিটিউয়েন্সিতে? পুরো ইলেকশনে, পুরো নির্বাচনে। এবং ভাই 27টা দল এইসব বলেছে, 27টা দল বলেছে তারা কোনো খরচই করে নাই। তো এটা তো এই যে কমপ্লিট হিসাবটা, একটা আমি শুরুতে বলেছি যে অনেকেই বিশ্বাস করবে কি করবে না জানি না, কিন্তু আমাদের শুনতে হচ্ছে। আপনি কি বলেন, আপনি কতটুকু বিশ্বাস করেন? এগুলা তো ওই যে আমাদের সরকার যে একটা সংবাদপত্র সার্কুলেশনের একটা রিপোর্ট দেয় না, এর থেকেও হাজার গুণ হাস্যকর। যে প্রথম আলো 6 লাখ, অমুক পত্রিকা 3 লাখ, মানে দেখা যায় যে 3,000ও চলে না। তো এখানেও তো সেরকম একটা হাস্যকর রিপোর্ট এটা। যে কি বলবো, এগুলা সবকিছু হাস্যকর হয়ে যাচ্ছে। আমি ভাবছি এটা কোনো একটা আসনের ক্ষেত্রে, এটাতে এক একজনও মানে 100 কোটি টাকা খরচ করছে, এরকম ঘটনা ঘটে গেছে। ভোট কিনছে কত টাকা? এটা 3 কোটি তো আজকাল একটা ইউনিয়নে খরচ হয়। এখন 3 কোটি আর 4 কোটি টাকা দিয়ে হিসাব দিতেছে যে ওনারা পুরো না, ইলেকশন 300 এটা আসনে। কিন্তু দলের ব্যয়, এটা কিন্তু হ্যাঁ, প্রার্থীর ব্যয় না, মানে দলের ব্যয়, দলের। তো দলের ব্যয় তো, দল তো টাকা দিছে না। দল দল প্রার্থী কত দিছে, প্রার্থীর খরচ দেখেন না। প্রার্থীর খরচ দেখলে দেখবেন যে এর থেকে আরো কম। প্রার্থী তো এত টাকা খরচও করতে পারে না, প্রার্থীর তো লিমিট করা আছে।
যাই হোক, এগুলো হচ্ছে পার্সিক্যাল, এগুলো হাস্যকর প্রহসন, এগুলারে কি কি বলতে পারেন যা টোটাল হাস্যকর। এই হাস্যকরের জায়গায় জামাতে ইসলাম যেটা দিয়েছে সেটা তারা সহি, তুলনামূলক সহি, যে আমরা বিএনপি থেকে বেশি খরচ করছি। থ্যাংক ইউ, জনাব আনিস আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের বিশ্লেষণ, ব্যাখ্যা, এবং সবশেষ যে প্রশ্নটা করেছিলাম আসলে নির্বাচনী ব্যয় সম্পর্কে, উনি পত্রিকা সার্কুলেশনের সঙ্গে তুলনা করলেন। আপনাদের কাছে হয়তো এটা অনেকটা ফান মনে হতে পারে, তো ফান থাকা ভালো,